এই, এটা কি হলো? অনুভবের প্রশ্নে মাধুর্য না জানার ভান করে চমকে ওঠার ভান করে বলে, কি হলো? তুমি কি করলে? কি করলাম? তার হাসি দেখে অনুভব আগের মতো শান্ত হয়ে পা সরিয়ে মাধুর্যের পায়ে স্লাইড করতে থাকে। এবার মাধুর্য পুরোপুরি দমে গিয়ে মাথা নুয়ে বসে থাকে। একটু পরেই উঠে দাঁড়ায় অনুভব। পা ছেড়ে মাধুর্যের দিকে হাত বাড়িয়ে দেয় সে। তাকে ধরেই উঠে দাঁড়ায় মাধুর্য। আরো কয়েক ধাপ হেঁটে নিয়ে গিয়ে দাঁড়ায় অনুভব। ইশারা করে আকাশের দিকে তাকাতে। মাধুর্য ভ্রুকুচকে আকাশের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে আকাশে জ্বলজ্বল করে ওঠে কিছু একটা। লেখা ভেসে ওঠে বড় বড় করে। সেখানে লেখা হ্যাপি বার্থডে মাধুর্য। মুখে হাত দিয়ে হতবাক হয়ে দেখে দৃশ্যটা। একবার আকাশে তাকায়, তো একবার অনুভবের দিকে। গাছে ঠেস দিয়ে এক পা সামনে ঠেলে পকেটে দুই হাত গুজে অনুভব চোখ বুজে বলে, বাবা, তোমার জন্মদিন আজ? জানতাম না তো। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাধুর্য। ভার গলায় বলে, নিজে এইসব কিছু করে না জানার ভান করছেন। হুম, অ্যাক্টিংয়ে আপনি বেজায় কাঁচা, বুঝলেন? তাই? তাহলে কোনটা ভালো? জানতে চায় অনুভব। মাধুর্য কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ভাইলেন। আপনি যখন সেই ভাইলেনে সুর তুলেছিলেন, সেদিন অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম। ওই সুরটা আমাকে গ্রাস করে ফেলেছিল। আবারও শুনতে চাও? ভায়োলিনের সেই সুর? প্রকট হয়ে তাকায় মাধুর্য। তার চোখের রাজ্যের বিস্ময়। অনুভব কিছু না বলেই দ্রুত চলে গেল কোথাও। গাছে হাত দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই আবারও দেখা যায় অনুভবকে। ওর হাতে ভায়োলিন। এটা কোথায় পেলেন আপনি এই সময়? আলতো হেসে হেঁটে এসে মাধুর্যের হাতে ধরিয়ে দেয় ভায়োলিনটা অনুভব। এমন গাড়ি দিয়েছিল। মাধুর্য নেড়ে চেড়ে দেখতে থাকে ভায়োলিনটা। অনুভব পেছন থেকে মাধুর্যের দুই হাত ধরে বলে, চলো, আজ তুমিও বাজাও ভায়োলিন আমার সঙ্গে, আগে যেমন বাজাতে। বিস্ফোরিত নয়নে তাকায় মাধুর্য। মানে? মানে তো অনেক কিছুই। কিছু জিনিসের মানে সবসময় জানতে নেই, সময় বলে দেয়। সময় বলে দেয় কিছু জিনিসের মানে। এখন চোখ বন্ধ করো। কথা না বাড়িয়ে আবেশে চোখ বন্ধ করে ফেলে মাধুর্য। তারা দুজন একই ভায়োলিনের সুর তুলতে থাকে। মাধুর্যের হাতে অনুভবের হাত। সুরে সুরে মুখরিত হয়ে ওঠে তাদের রাত। এই সুরে খুঁজে পায় তারা অন্যরকম ভালোবাসা। গভীর রাতে বাড়ি পৌঁছায় মাধুর্য ও অনুভব। বাড়ির সামনে দাঁড়িয়ে দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তাদের কতই না কথা বলার আছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। একটা সময় মাধুর্য নীরবতা ভেঙে মেইন দরজার কাছে হাত বাড়ায়। তৎক্ষণাৎ অনুভব মাধুর্যর বাম হাত নিজের মুঠোর মাঝে বন্দি করে হাতের উপরে চমে বসিয়ে দেয় অনুভব। নিজের হাত মুঠো করে ফেলে মাধুর্য। গালে দেখা যায় গোলাপি বর্ণের আভা। লজ্জাবতী, স্ট্রবেরি হওয়ার চেষ্টায় আছো? আই লাইক স্ট্রবেরি। চকিতে তাকায় মাধুর্য অনুভবের কথাটি শুনে। নিচের ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে অনুভব কি করে জানলো যে ওর গাল স্ট্রবেরি রঙে পরিণত হয়েছে। একে তো চারিদিকে অন্ধকার, সবটা ঝাপসা ছায়ার মতো দেখা দিচ্ছে। এই অবস্থায় অনুভবের এমন কথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে মাধুর্য। মিনমিন করে বলে ওঠে, ছাড়ুন। একটু হাসে অনুভব। মাধুর্য অন্ধকারে তা আজ করতে পারে। অনুভব শীতল গলায় বলে, যদি না ছাড়ি? মাধুর্য থমকে যায়। তার মুখ থেকে বের হয় না কোনো শব্দ। বলতে ইচ্ছে করে তার, ধরেই রাখুন না, আমিও তাই চাই, শুধু আপনার স্বীকার করার অপেক্ষায়। কথাগুলো হৃদয়েই থেকে যায়। কথা হয়ে বেরিয়ে আসতে পারে না আর। লাজুকতা ঘিরে ধরে তাকে। অনুভব মাধুর্যের হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। প্রশ্নসূচক চেহারা নিয়ে তাকায় মাধুর্য। তবে কিছু জিজ্ঞাসা করবার আগেই অনুভব নিজ থেকে বলে ওঠে, কাল আমার বাড়িতে একটা পার্টি আছে, তুমি এলে আমার ভালো লাগবে। ইভেন অফিসের সকলে আসবে। সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে আসতে পারো। মাধুর্য মাথা নাড়িয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। অনুভবের সামনে টিকতে পারছে না ও। কিছুক্ষণ দরজার সাথে ঠেস লাগিয়ে নিঃশ্বাস নিয়ে নিজের ঘরে পা বাড়ায়। ঘরে ঢুকে টি টেবিলের ওপরে ব্যাগ রেখে চেয়ারে বসে পড়ে মাধুর্য। চোখ বন্ধ করে আজকের রাতের কথা ভাবতে থাকে ও। এই যেন ছিল এক মোহময় রাত। সঙ্গে ছিল এক মোহময় পুরুষ, যার মাঝে আকৃষ্ট আর নির্ভর হয়ে পড়েছে মাধুর্য।
যার সঙ্গে একদিন কথা না বললে যেন তার মর্মর অবস্থা হবে। এটাই কি তবে ভালোবাসা? আমার জন্মদিন নিয়ে কেউ এতটা ভাবেনি। সামিহা আপু আর বিভোর ভাইয়া ছাড়া আমার এই বিশেষ দিন নিয়ে কেউ মাথা ঘামায়নি। এই প্রথম কেউ আমাকে নিয়ে এতটা ভাবে। আমি তো এমনই একজন মানুষকে চেয়েছিলাম। ইউনিয়েই কি তবে সে যে আমার ভাগ্যে লেখা আছে? আনমনা হয়ে কথাগুলো একা একা বলতে থাকে মাধুর্য। তার এই সুন্দর সুন্দর ভাবনার মাঝে ফোনের আলো জ্বলে ওঠে। ভাবনার সুতো ছিঁড়ে বিরক্তি নিয়ে তাকায় ফোনের দিকে। না চাইতেও ফোনটা হাতে নিলে দেখতে পায় কারো নম্বর থেকে মেসেজ এসেছে। বিস্মিত হয় মাধুর্য। এখন রাত প্রায় 1টা। এই সময় কারো মেসেজ, তাও আননোন নাম্বার থেকে। ব্যাপারটা অদ্ভুত। অতঃপরে মাধুর্য ভাবল হয়তো চেনা কেউ তাকে উইশ করার জন্য মেসেজ দিয়েছে। হতে পারে সে কবিতা। ওর মাথাতেই তো সব উদ্ভট চিন্তা ভাবনা। দেরি না করে মেসেজ অন করতেই মাধুর্য মেসেজ পড়তেই তার সব ধারণা ভুল প্রমাণিত হয়। তুমি যাকে বিশ্বাস করো, যার উপরে তুমি নির্ভরশীল হয়ে পড়েছো, হতে পারে সে তোমায় নিয়ে শুধু খেলছে বা নিজের সত্যটা লুকাচ্ছে। পা ফ্লোরে রেখে ধরফর করে উঠে দাঁড়ায় মাধুর্য। অতি উত্তেজনায় দ্রুততার সঙ্গে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত হয়। কি আপনি এভাবে মেসেজ দিয়ে কি বোঝাতে চান? কথাগুলো লিখে স্যান্ডে ক্লিক করতেই স্যান্ডিং ফেল্ড দেখায়। অজানা আতঙ্কের ছাপ পড়ে মাধুর্যের মুখে। নম্বরটা টাইপ করে কল দেয় সে, কিন্তু নম্বর বন্ধ পেয়ে হতাশ হয়। ফোন বিছানায় ছুরি দিয়ে নিজেও বিছানায় গা এলিয়ে দেয় মাধুর্য। নিজেকেই বিড়বিড় করে বলে ওঠে, কে এই লোকটা? কেনই বা সেসব কথা বলল কে জানেন? কিছুক্ষণ ধরে ভাবতে থাকে মেসেজটার কথা। বের করে দিতে চায় মাথা থেকে বিষয়টি, কিন্তু কোনো কারণে পারে না। কার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সে? অনুভব? মাথা ঝাঁকুনি দেয় মাধুর্য। সামান্য এক মেসেজের জন্য কি উল্টাপাল্টা ভাবছে সে। মাথায় চাপ দিয়ে এই ঘটনাটি ভোলার চেষ্টা করে সে। এক সময় ভুলেও যায়। সকাল প্রায় 7:30। নামাজ পড়ে আবারও নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছে মাধুর্য। এমন সময় দরজায় খট করে শব্দ হয়। কেউ ভেতরে ঢুকে আসে। মাধুর্যের ঘুমে হালকা ব্যাঘাত ঘটে। একটু নড়ে চড়ে অন্য পাশ ফিরে ঘুমের সাগরে ডুব দেয় সে। কিন্তু ঘরের ভেতরে ঢুকে পড়া মানুষটি তা যেন মোটেই সহ্য হয় না। পা টিপে টিপে বেডে এসে বসে পাশে থাকা বালিশ দুষ্টুমির ছলে মাধুর্যের মাথার উপরে রেখে দেয়। ঘুমের মাঝে মাথায় ভারী কিছু অনুভব করে মাধুর্য। মাথায় হাত দিয়ে ভারী জিনিসটি সরিয়ে ফোলা ফোলা চোখে তাকানোর চেষ্টা করে সে। পাশে থাকা মানুষটি মাধুর্যের ঘুম ঠিকঠাকভাবে না কাটতেই শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে মাধুর্যকে। চেঁচিয়ে আনন্দের সঙ্গে মানুষটি বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মধু, হ্যাপি বার্থডে টু ইউ। কণ্ঠটা চিনতে ভুল হয় না মাধুর্যের। এটা কবিতার কাজ। এদিকে কবিতা তাকে এমনভাবে জড়িয়ে রেখেছে তার দম বন্ধ হয়ে এলো বললে হয়। কবিতার পিঠে দুটো কিল ঘুষি চালাতেই ছেড়ে দেয় কবিতা মাধুর্যকে। মাধুর্য বড় বড় শ্বাস ছেড়ে ঘুম জড়ানো গলায় বলে। হতাশায় পরিপূর্ণ হয়ে যায় তার মুখ। নাটক করে নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলে, পালোয়ানগিরি করছিস কেন সকাল সকাল? গায়ের জোর বেশি হয়ে গেছে। পালোয়ানদের কাছে গিয়ে ফেলে দিয়ে আসবো, তখন জোর দেখাস। কত কষ্ট করে তোর বাড়িতে সকাল সকাল সারপ্রাইজ দিতে এলাম, আর তুই আমাকে বকাবকি করছিস? এই তোর বন্ধুত্ব? শোকে তো গলায় ফাঁসি দিতে ইচ্ছে করছে রে। এত সহজে মরবি কেন? আজকাল মানুষ কত ইউনিক উপায়ে মরছে জানিস? যেমন হাড়পিক খেয়ে মরতে পারিস। না না, এটা তো কমন। তুই অ্যারোসল খেয়ে মরতে পারিস। এগুলো ইউনিক। মরার পর ভাইরাল হয়ে যাবি। একটা বেশ ফেমাস ফেমাস ফিলিংস চলে আসবে। বল, এখন বুদ্ধিটা কেমন লাগলো? এতগুলো কথা বলবার পর ঘাড় ঘুরিয়ে তাকায় মাধুর্য। উঠে বসে সে। কবিতা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। দ্রুত মাধুর্যের গালে মুখে হাত দিয়ে অসহায় ভঙ্গিতে বলে, তুই মধু নস, আমার মধু হতেই পারিস না। আমাকে এভাবে মরতে বলতে পারে না। বল কে তুই? এক পাহাড় সমান বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায় মাধুর্য বিছানা ছেড়ে। সকাল সকাল ডিস্টার্ব করতে চলে আসবি, তাও ঘুমের মধ্যে। তোকে সোহাগ করব মনে হয় স্টুপিড? বাই দ্য ওয়ে, এই ঠিকানা তোকে কে দিল? তাকে গিয়ে আমি আগে ঝাড়বো। আরে কেউ না, আমার ক্রাশ কিং অনুভব দিয়েছে রে।
আমার সামনে তাকে গিয়ে ঝাড়বি, এটা আমি মোটেই সহ্য করব না। চমকে তাকায় মাধুর্য, অস্ফুট স্বরে বলে, অনুভব দিয়েছেন? হুম, দিয়েছে তো। ফোন নাম্বার কালেক্ট করে ফোন দিয়েছিল তুই কোথায় থাকিস তা জানতে। তার ফোনের ভয়েস শুনে জাস্ট বুকটা থক করে উঠেছিল, বিশ্বাস কর। একটা কিউট কিউট ভাব আছে ভয়েসটাতে, কিন্তু দুঃখের কথা কি জানিস, তাকে আমি বিয়ে করতে পারবো না রে। কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল আর পছন্দ করে গিয়েছে। কথাটুকু বলে ঠোঁট উল্টে ফেলে কবিতা। তার চোখে মুখে যেন রাজ্যের দুঃখ। অনুভবকে বিয়ে করবার কথা শুনে না চাইতেও রাগ উঠে যায় মাধুর্যের মনে। মুখের বাম পাশটা ছোটখাটো দাবানলে পরিণত হয়। তবে তা ধামাচাপা দিয়ে এলোমেলো চুলে খোপা করতে করতে সে বলে, খারাপ কি? বিয়ে কর, সংসার কর, অন্তত মানুষের প্রতি ক্রাশ খাওয়া কমবে। বাচ্চা কাচ্চা হলে তোর মধ্যে একটা বড়ি বড়ি ভাব চলে আসবে, আর আমার মনে খালামণি খালামণি ভাব আসবে। নট এ ব্যাড আইডিয়া। কথাটি বলে ওয়াশরুমে ঢুকে যায় মাধুর্য। কবিতা ফেলফেলিয়ে চেয়ে থাকে। মাধুর্যের কথাগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করে সে। মাধুর্য ওয়াশরুম থেকে বের হলে কবিতা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বার্থডে গার্ল, তোকে আজ একটু স্পেশাল সাজাবো। হলুদ রঙের লং জামা গায়ে জড়ায় মাধুর্য কবিতার জোড়াজুড়িতে, আর গলায় পেঁচিয়ে নেয় কালো রঙের ওড়না। কবিতা মাধুর্যের হাতে ধরিয়ে দেয় একটা বড়সড় চুড়ির বক্স। মুগ্ধ নয়নের চেয়ে চুড়ির বক্স খুলে হরেক রকমের চুড়ি দেখতে পায় মাধুর্য। এটা তোর বার্থডে গিফট। আর হ্যাঁ, এটাও। ব্যাগ থেকে রং তুলি আর জল রং বের করে সেটাও সামনে রাখে কবিতা। জল রংটা দেখিয়ে বলে, ছোট থাকতে তো রং তুলি দিয়ে আঁকতে পছন্দ করতিস, হঠাৎ করেই ছেড়ে দিলি। আবার রং তুলি দিয়ে নিজেকে পছন্দকে তুলে ধরবি নে। মাধুর্য শুধু হাসে কবিতার কাণ্ড দেখে। মেয়েটা বড্ড সহজ সরল, মনে কোনো প্যাস নেই, যা মনে আসে বলে দেয়। এই কারণেই মাধুর্যের কাছে কবিতা বিশেষ মানুষের মাঝে একজন। মাধুর্যকে হলুদ আর কালো রঙের কাচের চুড়ি পরিয়ে দেয়, বাঁকা করে বেনি করে দিয়ে বেনিতে গুজে দেয় ছোট ছোট নীল অপরাজিতা ফুল, যেটা বাড়ির বাইরে ছিল। সব শেষে নিজেই হাঁ করে তাকিয়ে থাকে কবিতা। মশা ঢুকবে। যত বড় হাঁ করেছিস, ডায়নাসোরের ছোট খাটো বাচ্চা ঢুকতেও সময় নেবে না। সরু চোখে তাকিয়ে কথাটা ছুড়ে মাধুর্য। কবিতা ভেঙচি কেটে বলে, দেখতে দিবি না? যা, দেখবো না। কবিতা ও মাধুর্য বাইরে চলে আসে। এলিনা মাধুর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলে আজ অনুভব ব্যস্ত আছে কাজে, তাদের একা যেতে হবে ইউনিভার্সিটিতে। তারা দেরি না করে চলে যায় নিজেদের গন্তব্যে। দুপুরবেলা ক্লাস শেষ করে বের হতেই মাধুর্যের সামনে এসে দাঁড়ায় অরুণ। হুট করেই বিব্রত বোধ করে মাধুর্য, তবে প্রকাশ করে না। কবিতাও রয়েছে মাধুর্যের সঙ্গে। অরুণ মাধুর্যকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দাঁত বের করে হাসে। তার হাসিটা মাধুর্যের কাছে ভালো লাগে না। হঠাৎ করেই অরুণ মাধুর্যের পেছনে এসে দাঁড়িয়ে সাদা রুমাল চোখে বেঁধে দেয়। আতঙ্কিত হয়ে পড়ে মাধুর্য। কি করছেন এসব? শান্ত হও মাধুর্য, একটা সারপ্রাইজ আছে। মাধুর্যের দুই কাঁধে হাত রেখে বলে অরুণ। মাধুর্য সংকোচ বোধ করে, একটু সরে দাঁড়ায়। অরুণ অনুরোধের সুরে বলে, প্লিজ কাম, আই রিকোয়েস্ট ইউ। উপায় না পেয়ে সম্মতি জানায় মাধুর্য। অরুণ মাধুর্যকে ছাদে নিয়ে যায়, তবে মাধুর্য কবিতার হাত চেপে ধরে আছে। তাতে বেশ রাগ হয় অরুণের। ছাদে গিয়ে দাঁড়িয়ে অরুণ কাউন্ট করে বলে ওঠে, হ্যাপি বার্থডে মাধুর্য। চোখের বাঁধন খুলে দেওয়া হয় মাধুর্যের। রুমাল সরিয়ে আশেপাশে তাকায় মাধুর্য। একটা টেবিলে করে বড় কেক আনে একটি মেয়ে। মাধুর্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অরুণ তার দিকে একটা ছুরি এগিয়ে দিয়ে ইশারা করে বলে, নাও কেক কাটো। মাধুর্য ছুরি নেয় না। অরুণের দিকে তাকিয়ে তীব্র গলায় বলে, সরি অরুণ, আমি কেক কাটবো না। কিন্তু কেন? মাধুর্য কিছু বলতে পারছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও অনুভবের উপর যতটা ভরসা করতে পারে অরুণের উপরে ততটা করতে পারে না। সে কারণে সংকোচ বোধ হচ্ছে তার। অরুণ যতই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে, ততই মাধুর্যের কর্মকাণ্ডে রেগে যাচ্ছে সে। কিসের এত অস্বস্তি বোধ তার? অনুভবের সঙ্গে তো এমনটা করে না মাধুর্য। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে অরুণ। একটা শ্বাস নিয়ে মেকি হাসি দিয়ে বলে, ইটস ওকে, এই তোরা কেকটা নিয়ে যা। কেক নিয়ে যাওয়া হয়। অরুণ এরই মাঝে এক অবাক করা কাজ করে বসে। একটা রিং নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে সে। কোমল সুরে বলে,
আই লাভ ইউ মাধুর্য। প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই কখন কিভাবে তোমার প্রেমের জালে ফেঁসে গেছি বুঝতে পারিনি। হয়তো একেই বলে লাভ এট ফার্স্ট সাইট। চেষ্টা করেছি তোমার কাছে আসার, কিন্তু নিজের মনের কথা চেপে রাখার স্বভাব নেই আমার, তাই প্রকাশ করেই দিলাম এই আশায় যে তুমি আমায় ফিরিয়ে দেবে না। প্লিজ অ্যাকসেপ্ট মি। কবিতা মুখে হাত দিয়ে মাধুর্যের দিকে তাকায়, ফিসফিস করে বলে, এক্সপেক্ট করেই নে একবার। আমার আর তোর একসাথে বিয়ে বাজনা বা। কথা সম্পূর্ণ করার আগেই চোখ গরম করে তাকায় মাধুর্য। ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ করে যায় কবিতা। মাধুর্য বড্ড অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। কড়া গলায় কথা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় সে। দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনার আর আমার মাঝে এসব কিছু আনার চিন্তাও করবেন না। বন্ধুত্বে সীমাবদ্ধ থাকতে বলেছিলাম। আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। এবার নিজের রাগ চেপে রাখতে পারে না অরুণ। ঋণ নিয়েই উঠে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে বলে, কেন, কি কমতি আছে আমার মধ্যে? আমি বড়লোক, টাকার অভাব নেই, দেখতে ভালো, তোমাকে ভালো রাখতে পারবো, তবুও কেন আমি আর তুমি এক হতে পারি না? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাড়াবাড়ি করবেন না, নিজের সীমায় থাকুন। চল কবিতা। কবিতার হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নেমে আসে মাধুর্য। অরুণ তার যাওয়ার পানে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিং হাতে জোরে চেপে বলে, ওকে, আমিও দেখতে চাই। আমার কাছে না এসে কোথায় যাও তুমি, মিস মাধুর্য চৌধুরী? আকাশে সূর্য আর দেখা যাচ্ছে না। আবারও প্রকৃতি নিজেকে ঢেকে ফেলছে অন্ধকারের মাধ্যমে। আশেপাশে ঘন জঙ্গল থাকায় শোনা যাচ্ছে পেঁচার ডাক। নামাজ পড়ে থুতনিতে হাত দিয়ে জানালার পাশে বসে আছে মাধুর্য। তার মুক্ত ঝরা হাসি নেই। তার একটি বিশেষ কারণ আছে, তা হলো অনুভব। মানুষটা তাকে কখনোই শান্তি দেয় না। আজ সারাদিনের জন্য একবারও দেখা হয়নি তার মাধুর্যের সঙ্গে, যার ফলে সবকিছুই পানসে লাগছে মাধুর্যের। নিজে নিজেই মাধুর্য অভিমানী কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, অত্যন্ত ব্যস্ত মানুষ বুঝলাম। অন্তত কল করলে নিশ্চয়ই যার যেত না আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটার খবর তো নিতে পারতো। কথাটা শেষ হতে না হতেই টং টং করে ঘড়ির ঘন্টা বাজে। ঘড়ির ছোট কাঁটা সাথে ঠেকেছে। ঘড়ির ঘন্টার আওয়াজ ভুতুড়ে। প্রথম যেদিন আওয়াজ বেজেছিল সেদিন এক প্রকার চমকে উঠেছিল মাধুর্য। সে যাই হোক, আজ মাধুর্য সিদ্ধান্ত নিয়েছে অনুভবকে তার মনের কথা জানাবে। মানুষটাকে ছাড়া তার পুরো জীবন যেন রংহীন। এই রংহীন জীবন নিয়ে বাঁচা সম্ভব নয়। জীবনে রং নিয়ে আসতেও তার অনুভবকে চাই। মাধুর্য এটাও ভাবল, নিজের মনের কথা জানাবার সঙ্গে অনুভবকে কয়েকটা ঝাড়িও দিয়ে দেবে মন মতো। লোকটা তাকে ভালোবাসে, অথচ পুরুষ হয়েও মনের কথা জানাতে পারছে না। ভারী অদ্ভুত। বিড়বিড় করতে করতে কোল থেকে বালিশ নামিয়ে উঠে পড়ে মাধুর্য। চোখ মুখে পানির ঝাপটা লাগিয়ে টাওয়াল দিয়ে মুখটা মুছতেই অনুভবের দেওয়া শপিং ব্যাগটা তার চোখে পড়ে। ব্যাগটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বেগুনি রঙের গাউন আবিষ্কার করে মাধুর্য। হতভম্ব হয়ে যায় সে কিছুক্ষণের জন্য। ব্যাগটা উপর করতেই ব্যাগ থেকে বাইরে বেরিয়ে আসে একটা ছোট কাগজ। তা হাতে নিয়ে কাগজের ভাঁজ খুলে ছোট ছোট গোছানো লেখা চোখে ভেসে ওঠে মাধুর্যের। মুগ্ধ হয়ে পড়তে থাকে লেখাগুলো। পছন্দের ব্যাপার স্যাপার আমি অতি দুর্বল, তাই যা পেরেছি পছন্দ করেছি তোমার জন্য। জানি না নীল রঙের ছোঁয়াতে তোমার কেমন লাগবে, তবে কল্পনা করে দেখলাম ইউ লুকিং গর্জিয়াস। পার্টিতে ড্রেসটা পরলে তোমার ভালো লাগবে। জীবনে বোধহয় একটা পছন্দের সব থেকে বেস্ট, তা হলো মাধুর্য চৌধুরী। মাধুর্যের মনে মিশ্র অনুভূতি তৈরি হয়। হাসিও পায়, আবার শিহরণে শরীর কেঁপেও ওঠে শেষ কথা শুনে। মুখে হাত দিয়ে হেসে বলে, নীল রং? আমি বোধহয় আসলেই একজন পাগলকে ভালোবেসেছি, যে কিনা ঠিকঠাক রঙও চিনে না। অন্য হাতে বেগুনি রঙের গাউনটা নেয় সে। উল্টে পাল্টে বলে, বেগুনি রঙকে নীল রং বানিয়েছেন উনি? কি অদ্ভুত! শুনেছি প্রতি 10 জনের মধ্যে একজন পুরুষ রং চিনতে ভুল করে। আজকে প্রমাণটুকুও পেলাম। আর কথা বাড়ায় না মাধুর্য। রেডি হতে শুরু করে নিজের মতো। গাউনটা গায়ে জড়িয়ে বাঁকা করে খোপা করে সে। খোপায় লাগিয়ে দেয় একটা কৃত্রিম বেগুনি রঙের ফুলের মালা। গলায় চিকন একটা স্টোনের হার পরে নেয়। বেগুনি রঙের ছোঁয়া বাড়িয়ে তোলে মাধুর্যের মাধুরী। রেডি হয়ে এক পলক নিজেকে দেখে নেয় সে। গলায় জড়িয়ে নেয় বেগুনি স্কার্ফ।
কিছুক্ষণের মাঝেই ঘটে এলিনার আগমন। মাধুর্য, বাইরে একটা গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। তুমি তৈরি হয়ে গিয়েছো? হ্যাঁ, আমি তৈরি। এলিনা আলতো হেসে মাধুর্যকে দেখে মুগ্ধ হয়ে পড়ে, আনমনেই বলে ফেলে, প্রতিবারই সৃষ্টিকর্তা তোমাকে মনোমুগ্ধকর সৌন্দর্য দান করেন। প্রথমে বুঝতে না পারলেও কয়েক মুহূর্তের মধ্যে সংকোচ নিয়ে তাকায় মাধুর্য। প্রতিবারই মানে? নিজের উপরই হতভম্ব হয়ে বিষম খায় এলিনা। নিজের ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে কোন বাহানা দেওয়া যায়। তখনই বেজে ওঠে গাড়ির হর্ন। বিষয়টা চেপে যাওয়ার জন্য এলিনা দ্রুততার সঙ্গে বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, নয়তো অনুভব রাগ করবে। এলিনা যেন চোরের মতো পালিয়ে যায়। থম মেরে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে থাকে মাধুর্য। অতঃপর হাঁটা দেয় বাহিরের দিকে। আজকের পার্টি রাখার একমাত্র কারণ হলো ভ্যাম্পায়ার রাজ্য আগের মতো ফিরে পেয়েছে সবাই। কাল থেকে শুরু হবে সব ভ্যাম্পায়ারের নিজের রাজ্যে জীবনযাপন। তবে বাকিদের কাছে পার্টির কারণ হচ্ছে তারা কোম্পানির বড় ডিল পেয়েছে। প্রলয় সিনহা আজ বেশ খুশি। সব আগের মতো লাগছে ওনার। আজকের পার্টি রাখার আরেকটি গোপন কারণ রয়েছে, যা শুধু প্রলয় সিনহা এবং তার ছোট ভাই সহ ছোট ভাইয়ের বউ জানে। কারণটা কিছুক্ষণের মাঝেই প্রকাশিত হবে। আশেপাশে হালকা লাইটের সবাই নিজেদের মতো ব্যস্ত। পার্টিটা সিনহা বাড়ির ট্যারিসে আয়োজন করা হয়েছে। এক পাশ থেকে লো মিউজিক ভেসে আসছে, যা পরিবেশটাকে রোমাঞ্চকর করতে বাধ্য। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে অনুভবকে খুঁজতে থাকেন প্রলয়। ঘড়িতে সময় দেখেন উনি। প্রলয়ের একটা ছেলে থাকলেও তার বয়স আন্দাজ করা বেশিরভাগ মানুষের পক্ষে অসম্ভব। কারণ ভ্যাম্পায়ারদের বয়সের সঙ্গে চেহারায় তেমন কোনো পরিবর্তন আসে না সহজে। তবুও বয়স্ক দেখাতে মোটা ফ্রেমের চশমা পরে ঘোরেন উনি। ছেলেটা তো এত দেরি করে না, আজ হঠাৎ কি হলো? বিড়বিড় করে বলে ওঠেন প্রলয়। সামনে রাইমাকে দেখে একটু এগিয়ে গিয়ে বলেন, রাইমা, অনুভবের ঘরে গিয়েছিলে? ও রেডি হয়নি? আমি তো ওর ঘরের সামনে গিয়েছিলাম প্রলয় ভাই। ছেলেটা তো চিনেন, ঘরের দরজা বন্ধ ছিল। একবার ডেকেছিলাম, ও বলল রেডি হয়ে নিচে আসছে। প্রলয় ছোট্ট করে ওহ বলে সরে আসেন। একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন মুহূর্তেই। ক্লায়েন্ট প্রশ্ন করে ওঠেন। How are you, Sharmi Sinha? প্রলয় কিছু একটা উত্তর দেওয়ার আগেই অনুভবকে উঠে আসতে দেখে ইশারা করে বলেন, ডিয়ার হি ইজ। Oh, this handsome gun. প্রলয় শব্দ করে হাসেন। মনের সঙ্গে যুদ্ধ করে পার্টিতে এসে উপস্থিত হয় অনুভব। নিজের কোটের হাতা ঠিক করতে করতে তার পকেটে হাত দেয়। পকেট থেকে একটা চিকন এবং চকচকে সুন্দর রিং বের করে অনুভব। মুখে স্নিগ্ধ মাখা হাসি ফুটে ওঠে ওর। অনেক ভাবনা চিন্তা করে আজকে মাধুর্যকে নিজের কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে করছে তার ভয়। এতদিন ভয়ের মুখোমুখি না হলেও হুট করেই ভয় করছে তার। এরপর যদি একবারের জন্য মাধুর্যের আগের কথা মনে পড়ে যায়, তবে সবটা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিংটা পকেটে ঢুকিয়ে নিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে মানুষের ভিড়ের দিকে। দাঁড়িয়ে এক কোণায় কথা বলতে মগ্ন হয়ে পড়ে একটি মানুষের সঙ্গে। বেশ কিছুক্ষণ হেসে হেসে কথা বলার পর ওর চোখ যায় একজোড়া পায়ের উপর। এগিয়ে আসছে সেই পা জোড়া। চোখ উপরে তুলতেই হৃদস্পন্দনের গতি 10 গুণ বেড়ে যায়। চোখ আটকে যায় তার প্রেয়সীর উপর। কোনো রকমে বলে ওঠে, এক্সকিউজ মি। তার সামনে থাকা ব্যক্তিটির থেকে চলে আসে অনুভব। একটু একটু করে অনুভব ও মাধুর্য দুজনেই এগিয়ে আসে। এক সময় থেমে যায় মাধুর্য। অনুভব অনেকটা কাছে চলে আসে। চোখ নামিয়ে রেখেছে মাধুর্য। অনুভব অস্ফুট স্বরে বলে, বিউটিফুল। মাধুর্য লাজুক হাসি হাসে মাথা নিচু করে। হাসি বজায় রেখেই বলে, কিন্তু এটা নীল নয়, বেগুনি রং। এত বড় হয়েছেন তাও রং চিনতে শিখেননি? একসময় জীবনের সব রং হারিয়ে গেছিল তো, তাই কোনটা রং কোন রং ভুলেই গেছে বোধহয়। নো প্রবলেম, তুমি এসেছো তো, সব রং চিনতে শেখাবে। প্রথম কথাগুলো রহস্যময় লাগলেও শেষ কথাটুকুতে নেচে উঠে মাধুর্যের মন। চোখ তুলে অনুভবের দিকে তাকায় সে। নীল চোখ জোড়ায় এই অদ্ভুত চাহনি যেন তাকেই নেশা লাগিয়ে দিচ্ছে। মুহূর্তেই নামিয়ে নেয় চোখ। বলতে সাহস পায় না নিজের মনের কথা। কতক্ষণ চাপা রাখতে পারবে তা জানা নেই মাধুর্যের। এভাবে
অনুভবের সামনে থাকতে পারছে না সে। হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজটা বেড়েই চলেছে। তাই আস্তে আস্তে পেছনে মুড়ে এলিনাকে খুঁজতে থাকে তার দুই চোখ। আসার সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেল মেয়েটা। এলিনাকে না দেখতে পেয়ে ধীর গতিতে হাঁটতে শুরু করে মাধুর্য। মাধুর্য দুই হাতে গাউন ধরে। ও খেয়াল করে অনুভবও তার সঙ্গে সঙ্গে হাঁটছে। ইস, যার থেকে সে পালাতে চাইছে সে মানুষটাই যদি পেছনে থাকে তবে তো পালিয়ে লাভ নেই। ভ্রুকুচকে বলে, আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন কেন? নয়তো তুমিই বিপদে পড়বে। আমি? অনুভব মাথা নাড়িয়ে হালকা নিচু হয়ে বলে, ইয়েস, তুমি। জানো তো, প্রথম দিন তোমাকে ঠিকই ধরেছিলাম। তুমি প্রচণ্ড খামখেয়ালি। চোখ ছোট ছোট করে তাকায় মাধুর্য। লোকটা তাকে আবারও অপমান করতে চাইছে। মুখ বেলুনের মতো ফুলিয়ে বলে, দেখুন আপনি কিন্তু। ড্রেসটা যে পরেছেন তা ভালোভাবে পরতে পারতেন তো। আপনার পেটের একটু উপরে যে ড্রেসের ফিতা, সেটা বাঁধতে ভুলে গেছেন। মাধুর্যের কথা থেমে যায়। রেগে মেগে বলে, কী সব আজে বাজে কথা! গটগট করে হাঁটতে শুরু করে মাধুর্য। তবুও পিছু ছাড়ে না অনুভব। হাঁটতে হাঁটতে স্বাভাবিক হয়েই বলে, আপনার পেটের উপরে তিলটা কিন্তু পৌঁছে যাচ্ছে মিস মাধুর্য। ঢোক গিলে থেমে যায় মাধুর্য। লজ্জায় কাঁপুনি দিয়ে ওঠে সে। আশেপাশে লুকানোর মতো জায়গা না দেখে কাদো কাদো মুখ করে তাকায় অনুভবের দিকে। অনুভব ভ্রু নাচিয়ে তাকায়। এখানে চেনা জানা বলতে এলিনা ছাড়া তেমন কেউ নেই। আর যারা আছে সবাই তাদের অফিসের। এলিনাও যে কোন ভিড়ের অতলে তলিয়ে গেছে কে জানে। এমন সময় অনুভব কানে ফিসফিস করে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমায় হেল্প করতে পারি। সঙ্গে সঙ্গে মাধুর্য এমনভাবে তাকায় যেন অনুভব বিশাল বড় অপরাধ করে ফেলেছে। অনুভব চোখ বড় বড় করে বলে, এই না না, আমি ভালো ছেলে। এখন তুমি তাহলে কাকে খুঁজে নেব নাও? বাঁকা হেসে সেখান থেকে চলে যেতে নেয় অনুভব। মাধুর্য তাড়াতাড়ি ওর হাত দিয়ে অনুভবের হাত ধরে। অনুভব জানতো এমনটাই হবে। আমাকে হেল্প করুন না প্লিজ। অনুভব আশেপাশে তাকায়। তারপর আঙ্গুল দিয়ে নিজের দিকে তাক করে বলে, কে আমি? মাধুর্য ঠোঁট উল্টে মাথা তুলায়। অনুভব কিছুক্ষণ মাধুর্যের অসহায় চেহারা উপভোগ করতে থাকে। তারপর হো হো করে হেসে দেয়। বোকা বনে যায় মাধুর্য। কোনো মতে অনুভব হাসি থামিয়ে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমিও অতটাও খারাপ নই। আমি এলেনাকে ডেকে আনছি। অনুভবের হাত আরো শক্ত করে চেপে ধরে মাধুর্য। সরু ঠোঁটে বলে ওঠে, আপনি যাবেন না, চুল খোলা নেই পেছনে, খোলা পিঠ। বাকিটুকু বলতে পারে না মাধুর্য। সে এলিনাকে ফোন করেও পায় না। অনুভব উপায় না পেয়ে মাধুর্যকে তার ঘরে নিয়ে আসে। তাকে থাকতে বলে অনুভব। আমি এলেনাকে ডেকে নিয়ে এসছি। তাড়াতাড়ি আসবেন। অনুভব ঠাস করে চোখ টিপ দিয়ে বলে। এই গেলাম আর এই এলাম। সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে হাওয়া হয়ে যায় অনুভব। মিনিট পাঁচেক পর দেখা মিলে তার। সঙ্গে এলিনাও আছে। এলিনাকে ভেতরে ঢুকতে ইশারা করে অনুভব বলে, ওর তোমাকে দরকার, যাও ফাস্ট। এলিনা বাধ্য মতো মাথা নাড়িয়ে ভেতরে ঢোকে। বাইরেই কাচের রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে অনুভব। ও আজ সবার সামনে মাধুর্যকে ভালোবাসার কথা বলতে চায়। সবাই জানবে সে এখনো তার প্রেয়সীকে ভালোবাসে। চিনতে পেরে গেছে তার ভাবনাকে। চেহারা বদলে তার কিছু যায় আসেনি। ভালোবাসার অনুভূতি তাকে বলে দিয়েছে সেই তার ভাবনা। কিছুক্ষণ পরেই বেরিয়ে আসে মাধুর্য। অনুভব কোনো গভীর চিন্তায় মগ্ন। মাধুর্য মিষ্টি করে ডেকে ওঠে। শুনছেন? নড়ে চড়ে উঠে তাকায় অনুভব। মাধুর্য কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কিছু বলার ছিল আপনাকে। অনুভবের উত্তরের আগেই ওরা শুনতে পায় অনুভবের নাম ধরে ডাকছে তার বাবা। উপরে প্রলয় সিনহা মাইক নিয়ে অনুভবকে ডেকে চলেছেন। মাধুর্যের দিকে তাকিয়ে অনুভব ভরাট গলায় বলে, আগে উপরে যাই, তারপর কথা বলি। মাধুর্য মাথা ঝাঁকায়। তারা দুজন উপরে উঠে আসে। আজকের দিনটা বিশেষ দিন, কারণ শুধু বড় ডিল পাওয়ার জন্য নয়, আরেকটা কারণও রয়েছে যেটা আমি এক্ষুনি বলতে চাই। অনুভব, মাই সান, কাম হেয়ার। বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকে অনুভব। রাইমা এসে তার উদ্দেশ্যে বলে, অনুভব বাবা, তোমার বাবা ডাকছে, যাও। বাবা কেন হঠাৎ আমাকে ডাকছে মণিমা? কেমন কারণ রয়েছে? রাইমা থতমত খায়। আসল কারণ জানতে পারলে অনুভবের রিয়াকশন কী হবে তা নিয়ে সেও চিন্তিত। হালকা হাসার চেষ্টা করে বলে, তা তো গেলেই জানতে পারবে।
অনুভব এক পলক মাধুর্যের হাসিমাখা চেহারার দিকে তাকিয়ে প্রলয় সিনহার কাছে যায়। প্রলয় হেসে বলেন, আমার একমাত্র ছেলে অনুভব সিনহা, যার বিয়ে দিতেই চলেছি। খুব তাড়াতাড়ি আপনারা জেনে খুশি হবেন যে আমরা মেয়েও ঠিক করে রেখেছি। সবাই খুশিতে হাততালি দিতে শুরু করে। সেখানে উপস্থিত অনুভবের বন্ধুরা সিটি বাজাতে লাগে। আনন্দের বন্যা বইতে শুরু করে যেন। এই আনন্দ যেন একজনের জীবনে হয়ে আসে দুঃখ হিসেবে। মুখের হাসি বিলীন হয়ে যায় মাধুর্যের। এলিনা এসে মাধুর্যের পাশে দাঁড়ায়। এলিনা নিজেও অবাক। অনুভব তাকে বলেছিল মাধুর্যের ব্যাপারে। মাধুর্যের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখে পানি টলমল করছে তার। বুকের মাঝে ঝড়ের সৃষ্টি হয়েছে। যেই ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে মাধুর্যের মন। এলিনা তার কাঁধে হাত রাখতেই চোখের পানি লুকিয়ে ফেলে সে। হাসতে চাইছে মাধুর্য, কিন্তু হাসি আসছে না। চোখের সামনে অনুভবকে নিয়ে সাজানো স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মাধুর্য, ঠিক আছো? কিছুক্ষণ চুপ থেকে মাধুর্য থেমে থেমে বলল, এই জন্য বোধহয় বলে, জানো তো, জেগে জেগে স্বপ্ন দেখা উচিত নয়, ভেঙে গেলে খুব কষ্ট হয়। কষ্টে ভার হয়ে আসে মাধুর্যের নিঃশ্বাস। তাহলে কি ভুল ছিল অনুভবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো? এলোমেলো পায়ে ধাপ ফেলে আস্তে ধীরে বেরিয়ে আসে মাধুর্য। হঠাৎ এক বিকট শব্দে চমকে তাকায় সবাই অনুভবের দিকে। চোয়াল শক্ত করে হাত মুঠো করে নিজের ডান পা ফ্লোরে রাখে অনুভব। তার পেছনে থাকা কাচের রেলিং বেশ এলোমেলোভাবে ভেঙে নিচে পড়ে আছে। পা দিয়ে রাগের চোটে কাচ ভেঙে ফেলেছে অনুভব। কপালে রগ দপদপ করে জ্বলছে ওর। প্রলয় সিনহা নিজেই ছেলের এত ভয়ানক হিংস্র রূপ দেখে ভয় পেয়ে যান। মুহূর্তের মাঝে আবারও একটা কাজ করে বসে অনুভব। তার বাবার হাত থেকে মাইক্রোফোন ছো মেরে কেড়ে নেয় সে। রাগে নিজের আসল রূপ ধারণ করতে চলেছে সে। চোখের মনি সবুজ হয়ে আসছে তার। বিষয়টা বেগতিক দেখে প্রলয় তার ছোট ভাই প্রণয়কে ইশারা করেন যেন প্রণয় গেস্টদের নিয়ে গিয়ে নিচে খেতে দেয়। প্রণয় দ্রুততার সঙ্গে বিষয়টা সামলান। অনুভব নিজের সবুজ চোখজোড়া দিয়ে খুঁজতে থাকে তার মাধুর্যকে। পায় না তার চোখজোড়া। এলিনাও নেই। মাধুর্যের পেছন পেছন বেরিয়ে গেছে সে। বিতৃষ্ণায় প্রকট হয়ে তাকায় নিজের বাবার দিকে। ট্যারেসে শুধুমাত্র রয়ে গেল প্রলয়, রাইমা আর অনুভব। তাৎক্ষণিক অনুভবের হাতে থাকা মাইক্রোফোনের সঙ্গে লেগে থাকা তার দাঁত বসিয়ে টেনে ছিঁড়ে ফেলে একপাশে ফেলে দেয় সে। বৈদ্যুতিক বিভ্রাট হয়ে ছিলিক দিয়ে উঠে নিস্তেজ হয়ে একপাশে পড়ে রইল মাইক্রোফোন। আমাকে না জানিয়ে, আমার মত না নিয়ে কার সঙ্গে আমার বিয়ে করেছে তোমরা? রাগে থেমে থেমে প্রশ্নটা তার বাবার কাছে ছুড়ে দেয় অনুভব। প্রলয় বিষয়টা শান্তভাবে মিটমাট করতে চান। একটু এগিয়ে গিয়ে বলতে লাগেন। অনুভব, বিষয়টা হচ্ছে কথাটা পরিপূর্ণ হতে দেয় না অনুভব। এবার চেঁচিয়ে বলে ওঠে, নো অ্যালিগেশনস ড্যাড। আমি জানতে চাই কেন তুমি এমন করলে? তুমি জানো না তোমার ছেলে একজনের জন্য কতটা ব্যাকুল? তুমি জানো না সেটা? কার সঙ্গে বিয়ে ঠিক করেছো তুমি? দেখ অনুভব, শান্ত হ। এভাবে কেউ চিৎকার করে কথা বলে না। মেয়েটা ভালো, কবিতা নাম। ওর সঙ্গে বিয়ে করলে সুখী থাকবি তুই। অনুভব নিজেকে শান্ত করে রাখতে পারছে না। আর না পারছে কিছু করে নিজের রাগ কমাতে। কারণ সামনের মানুষটা তার বাবা। অনুভব কান এগিয়ে দিয়ে গম্ভীরভাবে বলে ওঠে, সুখী? কিসের সুখী বাবা? যদি অন্যের সাথে আমি সুখী থাকতাম তাহলে নিজের 49 বছর অভিশপ্ত জীবন বেছে নিতাম না আমি। আমার ভাবনা চলে যাওয়ার পর অন্য কাউকে নিয়ে সুখী থাকতে পারতাম, কিন্তু ওকে ছাড়া আমার দম বন্ধ লাগে বাবা। সে কারণে সে অভিশাপ আর শেষ শাস্তি আমি মাথা পেতে নিয়েছে। আর আজ তুমি বলছো অন্য কাউকে বিয়ে করে নিতে? অনুভবের কথাগুলো গম্ভীর হলেও তার কথার ভয়াবহতা বেশ। যার কণ্ঠে মেখে থাকে শীতলতার মেলা, আজ তার কণ্ঠেই রয়েছে আতকে ওঠার মতো হিংস্রতা। প্রলয় নিচ থেকে তাকিয়ে উপরে নিচে মাথা ঝাঁকিয়ে শান্ত সুরে বললেন, বেশ, তাহলে শোন, আমি তোকে কেন ভাবনার থেকে আলাদা করতে চাইছি। ধরে নিলাম ভাবনাকে তুই খুঁজে পেলি, তারপর ওর আগের সব কথা মনে পড়ে, তখন কি করবি? ও যদি তোর ভুলের জন্য তোকে মারার চেষ্টা করে, কি করবি তুই? ভুলে যাস না ওর শক্তি কতটা হতে পারে। আমি বাবা হয়ে আমার একমাত্র ছেলেকে মৃত্যুর সঙ্গে কি করে ঘর করতে দেব? কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় অনুভব। তার ভালোবাসার মানুষ তাকে মারার চেষ্টা করবে এটা তার কল্পনা অতীত। অথচ তার বাবা কতদূর ভেবে ফেলেছে। পেছন মুড়ে রেলিংয়ে হাত লাগায় সে। ওর ধারালো নখগুলো দিয়ে আস্তে আস্তে রেলিংয়ের ধারে বাড়ি মারতে থাকে। প্রলয় ভাবেন তার ছেলে হয়তো মেনে নিয়েছে তার কথা। তবে মুহূর্তেই তা ভুল প্রমাণিত হয়। ভাবনা আমার কিছু করবে না বাবা, ও কিছু করতেই পারে না।
শুধুমাত্র বিশ্বাসের জোরে তো তোকে ছেড়ে দিতে পারি নাই। আমার শেষ কথা, তো কবিতাকেই বিয়ে করবি। আবারও চিৎকার করে ওঠে অনুভব। সামনে ফিরতেই ওর কানে বাজে কবিতা নামটি। চিৎকারটা থেমে যায় তার। অবাক সুরে প্রলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বিশ্বাস আছে ওর প্রতি। কবিতা, এই নামটা আমি আগেও কোথাও শুনেছি। কোথায় যেন। চোখ বন্ধ করে ভাবতে থাকে অনুভব। সেকেন্ডেই মনে পড়ে কবিতা মাধুর্যের বেস্ট ফ্রেন্ডের নাম। চোখ বড় বড় করে তাকায় সে। মনে মনে প্রার্থনা করে যাতে এই কবিতা সেই কবিতা না হয়। প্রলয় এসে অনুভবের কাঁধে হাত রাখেন। ভার গলায় বলেন, আমার কথা শোন, তোর খারাপ হবে না। তোর বাবা তোর খারাপ চায় না। রাগে কটমট করে কাঁধ থেকে হাত এক ঝটকায় সরিয়ে দেয় অনুভব। বলতে নেই সে তার ভাবনাকে পেয়ে গেছে। মুখ খুলতেই আবারও চুপ হয়ে যায়। ভাবতে থাকে, এখন যদি সে এই বিষয় জানায় তবে মাধুর্যকে আরো দূরে করে দেবে তার থেকে। হিতে বিপরীত হতে পারে। আমি এখন বিয়ে করবো না মানেই করবো না। তুমি আমাকে জোর করতে পারো না। অনুভব, ছেলের সঙ্গে পেরে ওঠেন না তিনি। রাইমাও চেষ্টা করে অনুভবকে বোঝাতে। কাজের কাজ কিছুই হয় না। একসময় বাধ্য হয়ে প্রলয় জোর গলায় বলেন, তোর মরা মায়ের দিব্যি অনুভব, বিয়েটা তোকে করতেই হবে। থমকে যায় অনুভব। ছলকে ওঠে তার চোখ জোড়া। শুকনো গলায় বলে ওঠে, ড্যাড, তুই বাধ্য করলি আমাকে, আমি এমনটা বলতে চাইনি। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অনুভব। তার চোখের সামনে ফুটে ওঠে মাধুর্যের হাসি মাখা চেহারা। চোখ মুখ খিচে বন্ধ করে তার পাশে তাকে মিউজিক বক্সটাতে পা দিয়ে লাথি মারতেই তা ছিটকে গিয়ে অন্যদিকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে। চোখের পলকে নিচে নেমে যায় সে। যাওয়ার আগে প্রলয়কে বলে যায়, ঠিক করলে না তুমি। ফার্ম হাউসের খোলা বারান্দায় এক মনে দাঁড়িয়ে আছে মাধুর্য। তার চোখে নেই ঘুম নামের কোনো বস্তু। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশে তারাগুলোর দিকে। মিটমিট করে জ্বলছে তারা। কি সুন্দর না লাগছে। একটু তাচ্ছিলের হাসি দিয়ে আনমনে বলে, রাতের এই অন্ধকারে ঢাকা আকাশটাকে আলোকিত করবার জন্য রয়েছে তারা আর একটা সুন্দর চাঁদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার এই অন্ধকার জীবনটা আলোকিত করার জন্য কেউ নেই। মাধুর্য খেয়াল করে তার গলা ভিজে যাচ্ছে। চোখের নিচে হাত রাখতেই বুঝতে পারে তার অশ্রু তার গলা ভিজিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তার পরনে এখনো সেই অনুভবের দেওয়া বেগুনি গাউন। চোখের উপর হাত রেখে নিজের উপরেই নিজের মায়া হয় মাধুর্যের। চোখ থেকে গড়া পানির উদ্দেশ্যে বলে ওঠে, আর কত পড়বি তোরা? ছোট থেকে তো পানি পড়েই যাচ্ছিস চোখ থেকে। এর কি বিরতি নেই? সবেমাত্র ভালোবাসা কি জিনিস বুঝতে বুঝেছিলাম ভালোবাসা কোনো রূপকথার শব্দ নয়, এর বাস্তব ভিত্তি রয়েছে। কিন্তু কি হলো, এই ভালোবাসার বিনিময়ে বাম পাশে থাকা ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিজের সঙ্গে কথা বলার মাঝেই ব্যাঘাত ঘটে এলিনার ডাকে। মাধুর্য, আমি তো তোমাকে বললাম আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও প্লিজ এলিনা। এলিনা তার দিকে ফোন এগিয়ে দেয়। দম নিয়ে বলে, তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল, থামার নাম নিচ্ছিল না, তাই নিয়ে এলাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা হাতে নেয় মাধুর্য। কিছুক্ষণ আগে বিভোর ফোন করেছিল তাকে। বিভোর কাজের জন্য বাইরে গেছে, নয়তো আজ মাধুর্যের জন্মদিনে আসতো। সামিহাকেও তার মা আসতে দেয়নি। হয়তো তাদের মাঝেই কেউ হবে। ফোনের স্ক্রিন অন করতেই কবিতার নাম দেখে ভাবলেশহীন হয়ে পড়ে মাধুর্য। আবারও নিজ ছন্দে বেজে ওঠে তার ফোনের রিংটন। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে কল রিসিভ করতেই ও পাশ থেকে কবিতার উচ্ছ্বাসিত সুর ভেসে আসে। কবিতা পাগলের মতো গান গাইছে, যেন সে খুশিতে আত্মহারা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মাধুর্যের সব কিছুতে অস্থির লাগছে। পুরো মন ভরে গেছে বিষে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়েছে আজ। দুর্বল গলায় বলে ওঠে, বেশ খুশি মনে হচ্ছে। কাহিনী কি কবিতা? তোর কবি পেয়ে গেলি নাকি? কবিতা গান বন্ধ করে। তার মনে খেলছে উথাল পাথাল ঢেউ। খুশি খুশি মনে বলে, তেমনি কিছু। আমার মনের মানুষ হতে চলেছে আমার ক্রাশ। এটা কি খুশির খবর না মধু? মাধুর্য না বুঝেই আলতো হাসে। তার জীবনে না হোক তার বন্ধুর জীবনে পছন্দের কেউ তো মিলেছে। তোর তো ক্রাশের অভাব নাই, তা কোন ক্রাশের সঙ্গে বিয়ে হচ্ছে? আমার সব থেকে বড় ক্রাশ, যে আমার পুরো হৃদয় দখল করে নিয়েছে।
বাকি ক্রাশদের ছিটকে ফেলে দিয়েছে। দ্য ওয়ান অ্যান্ড অনলি অনুভব সিনহা। ধক করে ওঠে মাধুর্যের বুকের ভেতরটা। মনের মাঝে কি বিষাক্ত ছুরি বিঁধে যাওয়ার কষ্ট কম পড়েছিল যে এবার অন্য আরেক বিষাক্ত ছুরি এসে মনে বিধে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। হাতে থাকা ফোন কাঁপতে থাকে অনবরত। শুষ্ক চোখ থেকে বেয়ে পড়ে আবারও অশ্রু, যা এসে থামলো মাধুর্যের চিকন ঠোঁটের কাছে। হ্যালো মধু, কি হলো, শুনতে পাচ্ছিস? নিজের ফোন নাড়াতে নাড়াতে বলে কবিতা। সে কি জানে তার ছোটবেলার প্রাণপ্রিয় বান্ধবীর মনে কত বড় বিদ্রোহ চলছে? সে কি জানে তার বেস্ট ফ্রেন্ডের থেকে সে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে ফেলছে? জানে না কবিতা। সে কারণেই হয়তো বড় মুখ করে কলটা করেছে কবিতা। মাধুর্য নিজেকে শক্ত করে রাখতে পারছে না। কোনো বাধা মানছে না তার দু চোখ। ঢোক গিলে সে বলে, ওহ, খুব ভালো। অবশেষে বিয়ের বাজনা বাজলো তোর। কবিতা নিজের আনন্দের চোটে খেয়ালই করেনি মাধুর্যের কণ্ঠে রয়েছে যন্ত্রণা। হঠাৎ মাধুর্যের মনে প্রশ্ন জাগে। আচ্ছা, অনুভব কি রাজি বিয়েতে? হ্যাঁ, একটু আগে ফোন দিয়ে বলল বিয়ে ফাইনাল। তারা নাকি যত তাড়াতাড়ি চায় এই বিয়েটা দিতে। সেই কারণেই তোকে ফোন দেওয়া। শোন, আমার বিয়েটা আমাকে তৈরি কিন্তু তোকেই করতে হবে। মাস্ট বি। হাঁসফাঁস করছে মাধুর্য। একদিকে তার ভালোবাসা, আরেকদিকে তার ছোটবেলার বন্ধুত্ব। এই দোটানায় এত কষ্ট কেন? আস্তে আস্তে কানের কাছ থেকে ফোন নামিয়ে ফেলে কল কেটে দেয় মাধুর্য কবিতার কোনো উত্তর না দিয়ে। লোহার রেলিংয়ে হাত রেখে নিজের কপাল ঠেকিয়ে ঠুকরে কেঁদে ওঠে। তবুও কষ্টের ভার কমছে না কিছুতেই। নিজের স্কার্ফের গলা হিচকি তুলে বলে, কাঁদলে নাকি কষ্টের ভার কমে? আজ কেন কমছে না? এভাবে পাথরের সমান কষ্ট চেপে রাখলে তো মরে যেতে হবে। আমি তো ভেবেছিলাম অনুভব আমার জন্য এক অন্য রকম অনুভূতি অনুভব করে, যেমনটা আমি করি। সব ভাবনা সত্যি হয় না তা প্রমাণ করে দিলেন অনুভব। আপনার সঙ্গে কাটানো সব মুহূর্ত হয়তো আমার কাছে বিশেষ ছিল, আপনার কাছে নয়। যেমনটা মাধুর্যের মনের কোণে কালো মেঘ জমেছে, তেমনি হঠাৎ করেই আকাশেও কালো মেঘ জমতে থাকে। তারাগুলো ঢেকে যায়। আজ আকাশও মাধুর্যের একাকিত্বের সঙ্গ দিতে চাই যেন। ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে। মুখ উঠিয়ে বাড়িয়ে দেয় বাইরের দিকে মাধুর্য। বাতাসে বাঁকা হয়ে বৃষ্টি পড়ায় ভিজে যাচ্ছে মাধুর্য। এলিনা সবটাই শুনছিল দাঁড়িয়ে থেকে। মেয়েটার কষ্টে খারাপ লাগলো ওর। সে যদি কিছু করতে পারত, কিন্তু আফসোস কিছু করবার মতো সুযোগও তো পাবে না। কোথায় সে সাধারণ ভ্যাম্পায়ার আর কোথায় ভ্যাম্পায়ার কিং প্রলয়। বৃষ্টি শুরু হতেই মাধুর্যকে সে ভিজতে দেখে দ্রুত কাছে এসে বলে, এখানে আসো মাধুর্য। ভিজে যাচ্ছ তো, রাত দুপুরে ভিজলে জ্বর আসবে। আসুক, আমি ভিজতে চাই, তুমি যাও। অনুভব আমাকে বকবে মাধুর্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাধুর্য অদ্ভুতভাবে হাসে। আমার খেয়াল রাখতে কে বলেছে এত? আমি নিজের খেয়াল রাখতে পারি। চেষ্টা করেও পারে না মাধুর্যকে ঘরে নিয়ে যেতে। না পেরে চলে আসে এলিনা। ঘন্টা খানেক বৃষ্টিতে ভিজে নিজের বাইরের কষ্টের আবরণ ধুয়ে মুছে ফেলে মাধুর্য। চুল কোনো রকমে মুছে ক্লান্ত হয়ে বিছানায় গায়ে দেয় সে। রাত প্রায় 1টার কাছাকাছি। রক্ত পান করে চোখ লাল করে এক ধ্যানে চেয়ে বসে আছে অনুভব। ওর কানে বারবার বাজছে তার বাবার বলা কথা। তোর মরা মায়ের দিব্যি অনুভব, বিয়েটা তোকে করতেই হবে। চোখ বন্ধ করে মাথার পেছনে হাত দিয়ে দেয়ালে ঠেস লাগিয়ে বসে সে। নির্বিকার হয়ে বলে ওঠে, আবার 49 বছর অপেক্ষা করে আবারও বৃথা যাবে। কাছাকাছি এসে মিলতে পারবো না আমরা। ভাগ্য সবসময় আমার সাথে নিষ্ঠুর খেলা খেলতে থাকে। আমাদের অপূর্ণ প্রেম কথাকে পূর্ণ করার যে স্বপ্ন দেখেছিলাম, সেটা মুহূর্তে ড্যাডের এক সিদ্ধান্তে শেষ হয়ে গেল। কোটের পকেট থেকে চকচকে রিংটা বের করে অনুভব। দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় আংটিটা পড়ে যায় নিচে। অনুভব সেটা তোলে না, ফেলেই রাখে নিচে। পাশে থাকা ড্রেসিং টেবিলের উপর ফোন স্ক্রিন জলজল করে ওঠে। চোখ সেদিকে যেতেই দেখতে পায় এলিনা ফোন করেছে। ফোনটা হেলে দুলে তুলতেই শোনা যায় এলিনার অস্থির কণ্ঠ। প্রিন্স, মাধুর্যের জানি না কি হয়েছে, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের মতো। সহ্য না করতে পেরে অনবরত কাঁপছে, বুঝতে পারছি না কি করব, ওর কাঁপুনি বেড়ে যাচ্ছে। অনুভব কোনো রকম উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। কোট ঘাড়ের কাছে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় দরজা খুলে। আধ ঘন্টা পর অনুভবকে দেখে চিন্তার রেশ খানিকটা হলেও কাটে এলিনার।
দরজা খুলে দিতেই হুড়মুড় করে ঢুকে পড়ে বাড়িতে। একটা শব্দও না বলে সরাসরি ঢুকে যায় মাধুর্যের ঘরে। চাদর মুড়ি দিয়ে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলছে মাধুর্য। মাধুর্যের পাশে বসে তার কপালে হাত রাখতেই পিটপিট করে তাকায় মাধুর্য। তার চোখ দিয়ে সবটা ঘোলাটে দেখছে সে, কিন্তু অনুভবের অস্তিত্ব চিনতে একটুও ভুল হয়নি তার। অন্যদিকে ফিরতেই অনুভব মাধুর্যকে আধশোয়া করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। তাও যদি মেয়েটার কাঁপুনি কমে, তবে অনুভবের শরীর বেশ ঠান্ডা হবে নাই বা কেন, সেও তো ভ্যাম্পায়ার। একটু একটু করে সরে যাওয়ার চেষ্টা করতে করতে একসময় বৃথা যায় সব। অনুভবের বুকেই ঢলে পড়ে মাধুর্য। এলিনা মাধুর্যের হাত পায়ে মালিশ করছিল। চিন্তিত হয়ে অনুভবকে বলে ওঠে, কি হয়েছে প্রিন্স, কিছু বুঝতে পারলেন? ও ঘন্টাখানেক বৃষ্টিতে ভিজেছে, মানা করে পরই শোনেনি, কিন্তু ওর তো জ্বর আসেনি। এলে শরীর গরম থাকতো। এখানে তো পুরো উল্টো বিষয় হচ্ছে, শরীর আমাদের মতোই বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। অনুভব মাধুর্যের চোখের কাছের চুল সযত্নে সরিয়ে দেয়। ভবঘুরে হয়ে বলে, মাধুর্যকে ঠান্ডা সহ্য করতে হবে এলিনা। আস্তে আস্তে ওর আসল রূপ বেরিয়ে আসছে, পরিপূর্ণ ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। তাই আমাদের মতো ওর শরীর ঠান্ডা থাকবে স্বাভাবিক। ওকে সহ্য করতে হবে এই ঠান্ডা, আমার কিছু করার নেই। চারিদিকে আজান পড়ছে। ভোরের আলো এখনো ফোটেনি। একটু নড়ে চড়ে ওঠে মাধুর্য। চোখ বন্ধ থাকা অবস্থায় চোখ মুখ কুঁচকে যায় তার। কেউ তাকে জোরে চেপে ধরে আছে সেটা বুঝতে পারে সে। তাকে জড়িয়ে থাকা মানুষটির বুকে হাত রেখে সরে আসতে চায় মাধুর্য, কিন্তু মানুষটি বোধহয় তাকে ছাড়তে চায় না। একরাশ বিরক্তি নিয়ে চোখ খোলার চেষ্টা করে মাধুর্য। নিজের ফোলা ফোলা চোখে তাকাতে সক্ষম হয় সে। মাথা উঠিয়ে অনুভবকে দেখে চোখ থেকে ঘুম ছুটে যায় তার। ধরফরিয়ে উঠে বসার চেষ্টা করতেও পারে না। অনুভব তার হাতের দুটো বাঁধন দিয়ে সুন্দর করে ধরে দেয়ালে ঠেস লাগিয়ে ঘুমোচ্ছে। ঘুমন্ত চেহারা দেখে বড্ড মায়া হলে মাধুর্যের। ছুঁয়ে দিতে ইচ্ছে করলো অনুভবের কপাল। হাতটা বাড়িয়ে নিয়ে যায় মাধুর্য অনুভবের গালের দিকে। গালে যখন হাত রাখতে যাবে তখনই মনে পড়ে গতকাল রাতের কথা। নামিয়ে নেয় নিজের হাত। ব্যস্ত হয়ে পড়ে নিজেকে ছাড়াতে। মাধুর্যের নড়াচড়াতে ঘুমে বিঘ্ন ঘটে অনুভবের। ঘাড় এপাশ ওপাশ ঘুরিয়ে খানিকটা চমকে চোখ খোলে সে। ওর হাতের বাঁধন আলগা করার শত চেষ্টা করে চলেছে মাধুর্য। তাকে কষ্ট করতে না দিয়ে অনুভব নিজেই খুলে দেয় হাতটি। মাধুর্য দুই হাত দূরে গিয়ে হাত দিয়ে ভর রেখে বসে অনুভবের দিকে তাকায়। চোখ জোড়া গাঢ় লাল হয়ে গিয়েছে লোকটির। মুখটা লাগছে শুকনো শুকনো। গোলাপি আভায় আবৃত ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মুখ ফিরিয়ে নেয় মাধুর্য। তার আর কোনো অধিকার নেই মানুষটিকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করার। গলা খাকারি দিয়ে সে বলে ওঠে, আপনি এখানে এই সময়? অনুভব নিজের শার্ট ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায়। ঘুম জড়ানো গলায় বলে ওঠে, কাল রাতে এলিনা আমাকে ফোন করেছিল, তুমি রাতে ভীষণ কাঁপছিলে, তাই এসেছে। কিন্তু এভাবে আমাকে জড়িয়ে রাত কাটিয়ে দেওয়ার বিষয়টা বেশ আপত্তিকর অনুভব। আপনি পারতেন সামিহা আপুকে ফোন করতে। মাধুর্যের কণ্ঠে গম্ভীরতা। তার উদ্ভট ব্যবহারে বিস্মিত চোখে তাকায় অনুভব। এমন করছো কেন? আগে আমরা একসঙ্গে সময় কাটাইনি? আবারও মাধুর্য পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আগের কথা আর এখনকার কথায় আকাশ পাতাল পার্থক্য। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ড কবিতার সাথে। আমি চাই না ও কোনো রকমভাবে আমাকে ভুল বুঝুক। তাই জন্য বলছি, আগের কথা আর এখনকার কথা অনেক আলাদা। চোখ বড় বড় করে তাকায় অনুভব। ও যা ভেবেছিল অবশেষে তাই হলো। কবিতাই সে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। তবে মাধুর্যের অদ্ভুত ব্যবহার মানতে পারছে না সে। তার বলা প্রত্যেকটা কথা অনুভবের মস্তিষ্কে আঘাত হানে। কিন্তু কি করবে সে? কিছু কি করার আছে? ও পারবে না অন্য কাউকে বিয়ে করতে। অনুভবের বুক চিরে বেরিয়ে আসতে চাইছে তার মনের কথাগুলো। তার সামনে থাকা প্রেয়সীকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কি করবো আমি? আমার কোনো পথ দেখা মাধুর্য, এভাবে আমি বাঁচতে পারবো না। শুনেছি অপেক্ষার ফল মিষ্টি হয়, কিন্তু আমার ক্ষেত্রে সবটা কেন ব্যতিক্রম হচ্ছে? কি দোষ করেছে আমি? হাহাকারে ভরে আসে অনুভবের ভেতরটা। ধীর গলায় বলে, আমি আসছি। নিজের গতিতে বেরিয়ে যায় অনুভব। মাধুর্য স্তম্ভিত হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। সবটা হাতের বাইরে চলে গেছে, কিছু করার নেই। শান্ত হয়ে ওয়াশরুমে ঢোকে সে। নামাজ সেরে বাইরে আসতেই মাধুর্য খেয়াল করে ওর হাত পা হাড় হিম করা ঠান্ডা হয়ে রয়েছে।
নিজের গলা মুখে হাত রাখে মাধুর্য। তার পুরো শরীর একই রকম ঠান্ডা, যেন সে কোনো সাধারণ মানুষ নয়, কোনো আস্ত বরফ। বেশ খানিকটা চিন্তিত হয়ে বাইরে লিভিং রুমে আসে মাধুর্য। এলিনা সবেমাত্র নামাজ পড়ে সোফায় বসেছে। মাধুর্যকে দেখে প্রশ্ন করে ওঠে, এখন কেমন লাগছে তোমার? ভালো। কালকে কেন অনুভবকে ডেকেছিলে এলিনা? ডাকার দরকার ছিল না। মাধুর্য বিক্ষিপ্তভাবে কথাটা বলতেই আমতা আমতা করতে শুরু করে এলিনা। একা কি করব বুঝতে পারছি না তাই। যদি বুঝতে না পারতে তাহলে আমাকে সেভাবেই রেখে দিতে। আমি তো ঠিক হয়েই গেছি, এমনিই ঠিক হয়ে যেতাম।